হ্যালো স্টুডেন্ট, তো ফাইনালি তোমাদের দেখো বড় প্রশ্নের ক্লাস শুরু। বড় প্রশ্ন চাইছিলা, বড় প্রশ্নের ক্লাস তোমাদের আজকে শুরু হয়ে গেল। তো বড় প্রশ্নের ক্লাস করাবো, 1 নম্বর স্কুল থেকে তোমাদের বড় প্রশ্নগুলো করাবো। 1 নম্বর স্কুলের অবজেক্টিভ টাইপের 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো তোমাদের করে দিয়েছি। আজকে শুরু হবে বড় নম্বর প্রশ্নগুলো, ঠিক আছে? বড় প্রশ্নগুলো তোমাদের করাবো আজকে। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, 3rd ইউনিট টেস্ট, তাহলে এই বইটা তোমরা বের করো এবং চলে যাও পেজ নাম্বার 163 পাতায়, স্কুল নম্বর 2, ঠিক আছে? তোমাদের স্কুল 1 এবং স্কুল 2, এই যে 1 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো করাবো এবং 2 নম্বর স্কুলেরও বড় প্রশ্নগুলো করাবো। তো আমরা দেখে নেবো আগে 1 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো। তো এখানে দেখো 163 পাতা আছে, 164 পাতায় চলে এসো। এই যে আমরা 1 এবং 2 প্রশ্নগুলো তো করে দিয়েছি। আমাদের 3 থেকে শুরু বড় প্রশ্নগুলো। খুব চাইছিল বড় প্রশ্ন, অনেক কমেন্ট পেয়েছি তোমাদের বড় প্রশ্নের, এই জন্য তোমাদের কমেন্টের জন্য আমি নিয়ে এসেছি বড় প্রশ্নের ক্লাস। তো বড় প্রশ্নগুলো দেখো যেগুলো বইয়ের বাইরের আছে সেই অঙ্কগুলো তোমাদের আগে করাবো আমি। বইয়ের অঙ্কগুলো তো তোমরা পেরে যাবা, যেগুলো পারবা না সেগুলো ক্লাস আমার চ্যানেলে পাবা, ঠিক আছে? এবং তোমরা অফলাইনে ক্লাস করছো, তোমরা জানো বইয়ের অঙ্কগুলো। আর সমস্যা হবে তোমাদের বইয়ের বাইরের অঙ্কগুলো, যেগুলো বইয়ের বাইরে আছে। তাহলে বইয়ের বাইরের অঙ্কগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের দেখো এই যে 3-এর বই থেকে আছে, 4-এর 5-এর সব বই থেকে পেয়ে যাবা, আর 6-এর 1-এর 2-এর 3-এর 4-এর সব বই থেকেই পেয়ে যাবা। 5 আর 6 এই দুটো অঙ্ক, ঠিক আছে? তো আমরা 6-এর 5 নম্বরটা করাবো, তারপরে আমরা 6 নম্বর করাবো, 7-এর অঙ্কগুলো করাবো, এই যে 8-এর অঙ্কগুলো করাবো। এগুলো কিন্তু বইয়ের বাইরে থেকেই আছে। তো চলো আমরা শুরু করি বইয়ের বাইরের অঙ্ক 6-এর 5 নম্বরটা। কি বলছে আমাদের প্রশ্নটা? এখানে আমাদের প্রশ্নটা বলছি, আচ্ছা এখানে তোমাদের বলবো যে ক্লাসটা আমরা শুরু করে দিলাম, তোমরা ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ওকে, চলো। তো প্রশ্নটা এখানে বলছে শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত 3:4। যদি দুজনের মোট বয়স 21 বছর হয় তবে সমীকরণ গঠন করে শিবনাথ ও সোমনাথের বয়স, প্রত্যেকের বয়স নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো এটা কীভাবে করবা তোমরা? তাহলে এখানে আমাদের সমাধানটা করতে হবে। দেখো অনুপাত যখন আমাদের দেওয়া আছে, তাহলে আমরা অনুপাত থেকে আমরা শিবনাথের বয়সটা ধরে নিতে পারবো। তা আমরা লিখব ধরি শিবনাথের বয়স 3 থেকে আমরা 3x বছর ধরে নিতে পারবো, এবং সোমনাথের বয়সটা আমরা ধরে নেব 4 থেকে 4x বছর। তাদের দুজনের মোট বয়স 21 বছর বলে দিয়েছে। তাহলে এখানে শর্তটা দেখো, এই যে শিবনাথের বয়সটা প্লাস আর সোমনাথের বয়সটা, দুজনের বয়স কত বলেছে? 21 বছর বলে দিয়েছে। দেখো এই যে আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এখান থেকে সলভ করে এক্সের মানটা বের করবো, সমাধান করে যোগ করে তোমরা পেয়ে যাবা 7x, এদিকে 21, 7 3 21। তাহলে এক্সের মানটা দেখো আমরা 3 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো তো, আমরা এখানে এক্সের জায়গায় এই যে দেখো এক্সের জায়গায় আমরা কত বসিয়ে 3 বসিয়ে আমরা পেয়ে যাব কার? শিবনাথের বয়সটা 9 বছর পেয়ে যাব, 9 বছর শিবনাথের বয়স। আর এখানে দেখো সোমনাথের বয়সটা, এক্সের জায়গায় এই যে আমরা 3 বসাবো। তাহলে আমরা সোমনাথের বয়সটা কত পেয়ে যাবো? 4 3 12 বছর পেয়ে যাবো। এটাতে বের করতে বলেছিল। দেখো সমীকরণ গঠন করতে বলেছে, এটা আমাদের একটা অ্যান্সার। এবং সমাধান করে এক্সের মানে বের করে শিবনাথের এবং সোমনাথের বয়সটা আমরা বের করে নিলাম। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে, 6-এর 6 নম্বর। দেখো এখানে 6-এর প্রশ্নটা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। সমীকরণ গঠন করে পিতার বর্তমান বয়সটা বের করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে আমরা করব কি, এখানে আমাদের পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যখন বলে দিয়েছে, তা আমরা প্রথমে ধরে নিই পিতার বয়সটা। পিতার বর্তমান বয়স আমরা আগে ধরে নিই, ধরি পিতার বর্তমান বয়স কত ধরে নেব আমরা এখানে x বছর ধরে নিই। তাহলে অতএব পুত্রের বর্তমান বয়স পেয়ে যাব, দুজনের বয়সের সমষ্টি 50 বছর আছে, একজন তো পেয়ে গেলাম x বছর। তাহলে 50 থেকে x যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 50 - x বছর হয়ে যাবে পুত্রের বয়সটা, এত বছর। আচ্ছা তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, 5 বছর পূর্বে পিতার বয়সটা। দেখো 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, পুত্রের বয়স কত ছিল, সেটা আমরা আগে বের করে নিই। তো আমরা লিখবো এখানে 5 বছর পূর্বে
5 বছর পূর্বে পিতার বয়স ছিল, 5 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? দেখো বর্তমান বয়স আছে পিতার x বছর, তার 5 বছর আগে মানে পূর্বে 5 বছর কমিয়ে দাও বর্তমান থেকে, এই যে এত বছর। আচ্ছা 5 বছর পূর্বে পুত্রের বয়সটা যদি বের করি আমরা, পুত্রের বয়স ছিল, পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের এটা 50 মাইনাস এক্স, এখান থেকে 5 বছর কমাতে হবে, এই যে এত বছর। এটাকে সরল করে নাও, এটা দেখো এটা পেয়ে যাবা 50 থেকে 5 বিয়োগ হবে, তো এটা তোমরা পেয়ে যাবা 45 মাইনাস এক্স বছর। এটা হচ্ছে পুত্রের 5 বছর পূর্বে বয়সটা। এখানে যে শর্তটা বলেছে 5 বছর পূর্বে পিতার বয়সটা, ঠিক আছে, পিতার বয়স মানে 5 বছর পূর্বে পিতার বয়সটা যা ছিল, যে সমীকরণটা দেখো, পিতার বয়সটা 5 বছর পূর্বে যা ছিল সেটা ছিল দেখো পুত্রের বয়সের 4 গুণ ছিল, মানে সমান সমান পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের সঙ্গে 4 গুণ করে দাও, এই যে দেখো 45 মাইনাস এক্স, এই যে 5 বছর পূর্বে পুত্রের বয়সের 4 গুণ ছিল পিতার বয়সটা। দেখো এই হচ্ছে আমাদের সমীকরণ গঠন, এভাবে সমীকরণ গঠন করে নিতে হবে আমাদের। তাহলে আমরা এখানে সমাধান করবো, এক্সের মান বের করে নিতে পারবো, এক্সের মান বের করলে আমরা এই যে পিতার যে বর্তমান বয়সটা বের করতে বলেছে সেটা আমাদের বেরিয়ে আসবে। চলো সমাধান করি আমরা, এক্স মাইনাস 5 সমান সমান এটা গুণ করি, 45 4-এ যদি আমরা গুণ করি কত পাবো? 45 4-এ 180 পেয়ে যাবো, তো এটা হবে আমাদের 180 মাইনাস এটা 4x হয়ে যাবে। আচ্ছা আমরা এক্স প্লাস 4x, এক্সগুলো বাদিকে 180, এটা মাইনাস এটা প্লাস 5 হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে এখানে আমাদের হচ্ছে 5x আর এটা আমাদের যোগ করে 185 পেয়ে যাবো, 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 3-এ 15, ঠিক আছে, এখানে হয়ে গেল আমাদের কত? এটা 3 চলে আসলো 35, 5 7-এ 35। তাহলে আমাদের দেখো তো এই যে এক্সের মানটা কত পেয়ে গেলাম? 37 বছর। এক্স কার ধরেছিলাম? এক্স পিতার বর্তমান বয়স ধরেছিলাম, তাহলে পিতার বর্তমান বয়স 37 বছর আমরা কিন্তু পেয়ে গেলাম অ্যান্সার। এই পিতার বর্তমান বয়স কত? 37 বছর। ওকে, আচ্ছা এরপরে দেখো 7-এর অঙ্কগুলো দ্বিস্তম্ভ, এই অঙ্কগুলো বইয়ের বাইরে থেকেই আছে, চলো আমি তোমাদের দেখাচ্ছি এই অঙ্কগুলো কীভাবে করবো, খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে দ্বিস্তম্ভের অঙ্কগুলো। তাহলে এটা তোমরা করবে এভাবে, দেখো আমাদের যেটা বলেছে এখানে, দেখো আমাদের এখানে শ্রেণী আছে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী আছে, আর নাটক দেখো এই যেখানে কি বলেছে, দেখো এই যে ষষ্ঠ সপ্তম শ্রেণী ছাত্রদের নাটক, গান, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতায় নাম দেওয়ার সংখ্যা দেওয়া হলো, এই যে নাম দিয়েছিল, বিভিন্ন প্রতিযোগিতায় নাম দিয়েছে, ষষ্ঠ শ্রেণী ছাত্ররা নাটকের নাম দিয়েছে এতজন, গানের নাম দিয়েছে এতজন, এভাবে করে নাম দিয়েছে। তথ্যগুলি থেকে দ্বিস্তম্ভ লেখ তৈরি করতে বলেছে। দেখো আমি দ্বিস্তম্ভ লেখ কীভাবে তৈরি হয় আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথমে তোমরা করবা কি, এখানে কিন্তু তোমাদের বড় স্কেল নিতে হবে, স্কেল নিয়ে এবং তোমরা কলম দিয়ে করতে পারো বা পেন্সিলের সাহায্য করতে পারো, পেন্সিল নিতে পারো, পেন্সিলের পরে ভুল হলে তোমরা ঠিক করতে পারবা। তো দেখো এইভাবে করে তোমরা আগে এই যে স্কেলের সাহায্যে একটু বড় করে এইদিকে সোজা করে একটা এভাবে তৈরি করে নেবা, এটা একটু বড় হবে। যাই হোক আমি এখান থেকে দেখালাম, এই যেভাবে করে এখান থেকে রেখে দিলাম। তাহলে আমাদের এখানে কি কি আছে? আমাদের নাটক আছে, ধরো আমি এখানে দেখালাম নাটক, এই জায়গায় আমি দেখাবো নাটক, এখানে নাটক দেখালাম। নাটকের উপর কী আছে? গান আছে, এছাড়াও এখানে আমি গান দেখাবো, সে গানের উপর কী আছে? আবৃত্ত, আমি ধরো এখানে আমি দেখাবো আবৃত্ত, আমাদের আবৃত্তি বলছি, আবৃত্তি, ঠিক আছে। তারপরে কুইজ, আমি এখানে দেখিয়ে দেবো, আমি কুইজ দেখিয়ে দেবো, কুইজ। ওকে, এবার দেখো তো আমাদের এখানে হাইস্ট দেখো সংখ্যাটা সবচেয়ে বড় কত আছে? যে 15 14, তো 15 আছে না? তাহলে আমি এখানে 15 বলতে যদি যাই, ধরো আমি 2 থেকে যাচ্ছি, যে 2 থেকে 16 অবধি চলে যাও, 2 4 6 8 10 12 14, এই যে 16, এভাবে করে তোমরা চলে যাবা। ওকে, আচ্ছা প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণী দেখাই প্রথমটা। তো ষষ্ঠ শ্রেণী নাটক পছন্দ করছে কতজন? 14 জন, এই যে আমাদের 14 জন আছে। তাহলে আমরা এখান থেকে এইভাবে স্কেল বসিয়ে, দেখো 14-এর কাছে এইভাবে স্কেল বসিয়ে সোজা করে এইভাবে করে একটা দ্বিস্তম্ভ তৈরি করে নাও।
এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী তৈরি করছি। তাহলে এখানে ষষ্ঠ শ্রেণীর একটা দাগ দিতে হবে, সেটা দাগটা আমি এভাবে করে দিচ্ছি। তাহলে এখানে এই যে দাগটা দিলাম, এখানে পাশে আমি লিখে দেবো এইভাবে করে, এইভাবে ঘর তৈরি করে নেবা। ষষ্ঠ শ্রেণীর দাগটা এভাবে দিয়েছি তো, এই যে এটা হচ্ছে আমাদের কি ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। ওকে, এবার তোমার দেখিয়ে দেবো। তারপরে সপ্তম শ্রেণী আছে, নাটক যে নাম দিয়েছিল 8 জন। তাহলে 8 কোথায় আছে, এই যে 8। তাহলে এখান থেকে আমাদের এই জায়গায় আমরা তৈরি করব একটা দ্বিস্তম্ভ। এভাবে করে স্কেলতে টেনে নেবা, এটা অন্য একটা চিহ্ন দিয়ে দেবা। তাহলে এইভাবে করে দিয়ে দিচ্ছি আমি, ফুটে 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 দিয়ে দিচ্ছি। ওকে, তা এভাবে করে আর একটা এভাবে এখানে ঘর করে নেবা। এভাবে ঘর করে এই যে এভাবে করে চিহ্ন দিয়ে দাও। তাহলে এটা আমরা কি দেখালাম, এটা আমরা দেখালাম সপ্তম শ্রেণী। এই যে আমাদের দেখো ষষ্ঠ আর সপ্তম শ্রেণী আছে এখানে, এখানে দেখাবো আমরা সপ্তম শ্রেণী। ওকে, আচ্ছা, এভাবে দেখার পর তারপরে এই যে আমার নাটকটা তো দেখিয়ে দিলাম, একইভাবে গান দেখিয়ে দাও। খুব সহজ এগুলো। গান দেখো, গান পছন্দ করছি। দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা 10 জন। তাহলে চলো এখানে আমরা এই যে দেখো 10-এর কাছে দেখো এই যে আমাদের 10। তাহলে এখান থেকে এই যে দেখো এই যে 10, এখান থেকে 10-এর কাছ থেকে স্কেল বসাবা, স্কেল বসে এইভাবে মিলাবা। এই যে 10, তাহলে এখান থেকে 10 এভাবে করে তোমরা এভাবে করে যোগ করে দেবা, আর একটা স্তম্ভ এভাবে তৈরি করে নেবা। এই যে দেখো, তো এটা চিহ্ন এইভাবে দিয়ে, এটা ষষ্ঠ শ্রেণীর, এভাবে আমরা দাগ মেরেছি, এভাবে তোমরা দাগটা মেরে দেবা। আর সপ্তম শ্রেণী গান পছন্দ হচ্ছে 15 জন। 15 দেখো কোথায় হবে, দেখো 16 আর 14-এর মাঝখানে এখানে 15 আছে, এই জায়গায় 15। তাহলে এই জায়গা থেকে শুরু করে দেখো এটা এই টানটাকে বাড়িয়ে দেবা। সে গানের ষষ্ঠ শ্রেণীর 15 অবধি যাবে। 15 কোথায় আছে, এই জায়গায় আছে এখানে। তাহলে এভাবে সোজা করে এর সঙ্গে মিলিয়ে দেবা, এর সঙ্গে। ওকে, আচ্ছা, স্কেল দিয়ে করবা ভালোভাবে, মিলিয়ে এই দিকে করে এভাবে একটি স্তম্ভ এইভাবে নামিয়ে দেবা। এই যে এটা এই চিহ্ন দিয়ে দাও। এবার এটা ফুটে ফুটে চিহ্ন দিয়েছি, একই রকম চিহ্ন দিবা দুটা। ওকে, এই যে আমাদের এটা সপ্তম শ্রেণীর যে গানের নাম লিখেছিল, এটা ষষ্ঠ শ্রেণীর গান নাম লিখেছে গানে, আর এখানে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা গানের নাম লিখেছে। এবার আবৃত্তি দেখো, আবৃত্তি এখানে পছন্দ করছি ষষ্ঠ শ্রেণীর 6 জন আর সপ্তম শ্রেণীর 9 জন। তাহলে এখানে 6 জন বলতে এই যে 6, তাহলে এই জায়গায় 6 আমি স্কেলের সাহায্যে দেখে নেবা, এই যে 6 আছে না। তাহলে এখান থেকে আমি তৈরি করছি, এখান থেকে 5 থেকে তৈরি করছি। এইভাবে করে এই যে এভাবে একটা তৈরি করলাম। এটাকে যে দাগ দিব, ষষ্ঠ শ্রেণীর দাগটা এইভাবে আছে, এটা আবৃত্তির নাম দিয়েছে। আর 9 জন আছে, সপ্তম শ্রেণী আবৃত্তির নাম দিয়েছে। 9 জন বলতে 9 কোথায় হবে, এই যে 10 আর 8-এর মাঝখানে 9। এই যে এখানে স্কেল বসাবা, এই মাপ নিয়ে, তাহলে 9 বলতে এই জায়গায় আছে 9, স্কেল বসে দেখে নিবা, এখান থেকে একটু টানে নেবা, আর এখান থেকে করে একটা দ্বিস্তম্ভ এইভাবে তৈরি করে দেবা। আর এটা এভাবে করে চিহ্ন দিয়ে দেবা, ডট ডট চিহ্ন, এই যে ডট ডট চিহ্ন। ওকে, এবার কুইজ চলে এসো। কুইজ করছে দেখো ষষ্ঠ শ্রেণীর 8 জন আর সপ্তম শ্রেণীর 11 জন। তাহলে এখানে ষষ্ঠ শ্রেণীর 8 জন বলতে চলো 8, এই যে 8 আমাদের, এখান থেকে সোজা করে স্কেল ধরবা, স্কেল ধরে এই যে ধরো 8 এখানে। তাহলে এখান থেকে আমরা এইভাবে করে টেনে নেব। তাহলে এখান থেকে একটা স্তম্ভ তৈরি করে নাও। এই যে দেখো এটা এই চিহ্ন আছে ষষ্ঠ শ্রেণীর, যেটা চিহ্ন একই রকম চিহ্ন দিবা, এই যে আমাদের ষষ্ঠ শ্রেণীর চিহ্ন। আর সপ্তম শ্রেণী কুইজ নাম দিয়েছিল 11। তো এই যে আমাদের দেখো 11 কোথায় আছে, 11 হবে আমাদের 12-10-এর মধ্যে 11। তাহলে এখানে তোমরা স্কেল বসিয়ে সোজা করে, তাহলে এটা উপরে যাবে। তাহলে 11 বলতে লক্ষ্য করো একদম এই জায়গায় আছে 11, এই জায়গায়। তাহলে এইভাবে করে আসবে আমাদের, স্কেল বসিয়ে সোজা হবে, ঠিক আছে, এটা স্কেল ধরবা, আর এইভাবে করে এইভাবে দিয়ে স্তম্ভ তৈরি করে দেবো। একটু হাত দিয়ে করছি, একটু হচ্ছে, তোমার স্কেল বসে করলে খুব ভালো হবে। ওকে, আর এইভাবে করে তোমরা ডট 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 ডট, সপ্তম শ্রেণীর ডট ডট দিয়েছি, এই যে দেখো এখানে দেখিয়েছি ষষ্ঠ শ্রেণীর জন্য দাগ দাগ, আর ডট ডট হচ্ছে সপ্তম শ্রেণী। এই যে দেখো বাস দেখো, আর দেখো আমরা এই দিকে দেখিয়েছি, এইদিকে আমরা এই যে দেখো এই যে শ্রেণী, তাহলে এখানে আমাদের যে নাটক গান
পছন্দ করছে বিভিন্ন প্রতিযোগিতা। এখানে প্রতিযোগিতাগুলো দেখিয়েছি আমরা। আর এদিকে এই যে কতজন নাম দিয়েছে, এই যে নাম আমরা এইভাবে দেখালাম। তাহলে এইভাবে তোমরা করে নেবা। এই যে আমাদের দ্বিস্তম্ভ একদম করা হয়ে গেছে। এভাবে করলে তোমরা নাম্বার পেয়ে যাবা। একইভাবে তোমরা এটাও তোমরা করতে পারবা যেভাবে আমি দেখালাম। ঠিক আছে, চলো আমি এটাও তোমাদের দেখিয়ে দিই। তুমি এটা যদি করো তাহলে একটা যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্ক এগুলো সহজে বুঝে নিতে পারবা সব। তাহলে এখানে আমি যদি দেখাই এটা, তাহলে এখানে দেখো তো আমি একইভাবে তোমরা এইভাবে করে এদিকে করে আর এদিকে এভাবে করে দাগ মেরে দাও। এখানে কিন্তু 3 জন আছে, কলকাতা। আচ্ছা, কলকাতা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, কলকাতা আছে, তারপরে আছে পুনে। এই যে আমাদের পুনে, তারপরে আছে আমাদেরকে কানপুর। এই যে আমাদের এখানে কানপুর। ওকে। আচ্ছা, এখানে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে আমাদের দুটো এখানে ঘর করতে হবে। এই যে আমাদের একটা ঘর করছি এভাবে, এই দাগটা দিব। এখানে আমরা দেখাবো সর্বোচ্চ তাপমাত্রা। এই দেখো সর্বোচ্চ তাপমাত্রা। আর ডট এটা ডট দেখাবো। একইভাবে এটা দেখাবো আমরা সর্বনিম্ন তাপমাত্রা। ওকে, এই যে এভাবে দেখিয়ে দিলাম। চলো আমরা তৈরি করি। কলকাতার শহরে সর্বোচ্চ তাপমাত্রা এই যে দেখো 42 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেখো কত হাইট আছে, 47 অবধি আছে। তো তাহলে আমরা কত করে যাব? চলো 10 করে চলো। ধরো এখানে আমরা 10 দেখালাম, এখানে 20 দেখালাম, 50 অবধি চলে যাও। এখানে 30 দেখালাম, এখানে 40 দেখালাম, আর এখানে আমরা 50 দেখালাম। এই জায়গায় দেখো। আচ্ছা, 42.5 এগুলো দেখে নাও কোথায় পাবা। আচ্ছা, 42.5 বলতে এই জায়গায় পেয়ে যাবা, এইখানে। তো এটা হয়ে গেল আমাদের 42.5 ডিগ্রি। 47 এই জায়গায় পেয়ে যাবা, এই জায়গায়। এখানে যাবে 47 ডিগ্রি। 9.4 কোথায় পাবা? এই যে এখানে 10-এর কাছে পাবা, 9.4 ডিগ্রি। ওকে। আর 11 ডিগ্রিতে এই যে এখানে 11 ডিগ্রি। আর 45 ডিগ্রি কোথায় পাবা? এই যেখানে মাঝে পাবা, এখানে আছে অনেকগুলো, এটা পেয়ে যাবা 45 ডিগ্রি। আর 8.7 ডিগ্রি, 8.7 কোথায় পাবা? এখানে পেয়ে যাবা, এই যে 8.7। আচ্ছা, এখানে এটা দেখবা সবসময় এটা বড় করার চেষ্টা করবে। এটা যত বড় করবা না, এগুলো বসাতে সুবিধা হবে তোমাদের। আমার একটু ছোটো হয়ে গেছে, যাই হোক, আমি তোমাকে বোঝানোর জন্য দেখাচ্ছি তোমাদের। চলো, এখানে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা যদি দেখাই আমরা, কত আছে? 42 ডিগ্রি। তাই যে 42 ডিগ্রি এই জায়গায় আছে, 42.5 ডিগ্রি। তাহলে এখান থেকে নিয়ে এইভাবে করে টেনে দাও। এই যে দেখো, এইভাবে দাগটা দিয়েছি। সর্বোচ্চ তাপমাত্রা আমরা দাগটা এইভাবে দিয়েছি। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত আছে? এখানে 9.4 ডিগ্রি। 9.4 ডিগ্রি আমাদের দেখো এই জায়গায় আছে। তাহলে এখান থেকে এইভাবে তোমরা একটা স্তম্ভ তৈরি করে এখানে ডট মেরে দাও। দেখো, এই যে হয়ে গেছে আমাদের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা আমি দেখিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এবার আমরা পুনে দেখাবো। পুনে দেখো সর্বোচ্চ তাপমাত্রা কত আছে? 47 ডিগ্রি। তাহলে 47 ডিগ্রি এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় বলতে স্কেল বসিয়ে তোমরা এখানে আসবা, এই জায়গায় 47 এই জায়গায়। আর এইভাবে করে তোমরা যোগ করে নেবা। আর এই যে এইভাবে করে একটা স্তম্ভ চিত্র এইভাবে করে তৈরি করে নাও। প্রথমটা সর্বোচ্চ তাপমাত্রা দেখালাম এই দাগে তোমরা দিয়ে দেবা, একটু ভালো করে করবা, যা আমি দেখানোর জন্য করলাম। আর সর্বনিম্ন 11 ডিগ্রি। 11 ডিগ্রি দেখো কোথায় আছে? এই জায়গায় আছে। এই জায়গায় মানে এই জায়গা থেকে পেয়ে যাবে। স্কেল বসাবা, স্কেল বসে একটু ভালোভাবে এভাবে ডট দিয়ে দেবা। ওকে। এবার কানপুরে দেখো সর্বোচ্চ তাপমাত্রা 45 কোথায় আছে? এই জায়গায় আছে 45। ঠিক আছে, এই জায়গায় বলতে এইখানে, এই যে। তাহলে
সর্বোচ্চ তাপমাত্রা এভাবে করে দাগ মেরে দেওয়া তোমরা, সর্বোচ্চ তাপমাত্রা। আর কানপুরের সর্বনিম্ন 8.7 ডিগ্রি। 8.7 ডিগ্রি দেখো একদম নিচে, একদম নিচে বলতে এই জায়গায় স্কেল বসাবা, স্কেল বসিয়ে এই যে পেয়ে যাবে তোমরা। ডট ডট দিয়ে দাও। এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এইভাবে তোমরা দ্বিস্তম্ভ তৈরি করে সহজে দেখিয়ে দিতে পারবা। ওকে, পরের প্রশ্নগুলো। তারপরে দেখো এই যে 8-এর দাগে প্রশ্নগুলো, এগুলো বইয়ের বাইরে আছে। তাহলে 8-এর 1 নম্বরে দেখো রম্বস তৈরি করতে বলেছে, একটি বাহু দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা একটি কর্ণের দৈর্ঘ্য আর একটি বাহু দৈর্ঘ্য নিয়ে রম্বস তৈরি করব। দেখো 3 সেমি বাহুটা টেনে নেবা, এভাবে তোমরা 3 সেমি বাহুটা টেনে নেবা, 3 সেমি। তারপরে কর্ণের দৈর্ঘ্য 5 সেমি বলেছে না, দেখো আমি তোমাদের বলে দিয়েছি, কর্ণটা এভাবে তোমরা এই যে 5 সেমিটা এভাবে করে কর্ণটা তোমরা তৈরি করে নেবে, এটা 5 সেমি। ওকে, তারপর 3 সেমি এখানে পেন্সিল, কম্পাস আর স্কেল দিয়ে কাজ করবা। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এভাবে তৈরি করে নেবা। ওই মাপটা নিয়ে এদিকে বসিয়ে ওই বৃত্তচাপটাকে এবার কেটে দেবা, আর এইভাবে যোগ করে নাও। এদিকে একটা ত্রিভুজ তৈরি হবে, এই যে কর্ণটা নিয়ে আর বাহুটা নিয়ে 3 সেমি নিয়ে এদিকে ত্রিভুজ তৈরি করে দেবা। একইভাবে এইদিকে একটা ত্রিভুজ তৈরি করবা, এই মাপটা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এইভাবে করে ওখান থেকে এইভাবে বৃত্তচাপটা কেটে এইভাবে আর এইভাবে যোগ করে দেবা। দেখো এই যে বাহুগুলো 3 সেমি 3 সেমি 3 সেমি 3 সেমি, রম্বসের বাহুগুলো কী হয়, সমান হয়। দেখো আমাদের রম্বস তৈরি হয়ে গেছে, যেটা নাম দেব এ বি সি ডি, আমাদের একটি রম্বস, যার কর্ণ বিডি একটি কর্ণ, 5 সেমি কর্ণ বলেছিল। দেখো বাহুগুলো 3 সেমি, এভাবে কিন্তু সহজে তোমরা রম্বস তৈরি করতে পারবে একটা কর্ণ একটা বাহু দিয়ে। কর্ণটা তৈরি করার পর বাহুটার মাপটা নিয়ে 3 সেমি বাহুর মাপ নিয়ে এদিকে একটা ত্রিভুজ, এবং সেই 3 সেমির মাপটা নিয়ে এদিকে একটা ত্রিভুজ তৈরি করে নিতে পারবে সহজে। ঠিক আছে, তারপরে আমাদের 2 নম্বর প্রশ্নটা 1 নম্বর করে দিলাম, এখানে 7-এর 1 2তে আমি করে দিলাম তোমাদের। আচ্ছা, এরপরে 8-এর 2 নম্বরটা, একটি বর্গক্ষেত্র তৈরি করতে বলেছে যার একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, বর্গক্ষেত্র তো তোমরা সহজে তৈরি করতে পারবা, আমি দেখিয়ে দিচ্ছি। বর্গক্ষেত্র তৈরির জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের প্রথমে যে রেখাটা আছে ধরো এই যে MN, এই যে আমাদের 6.5 সেমি, এটা তোমরা তৈরি করে নিলা। স্কেলের সাহায্যে 6.5 সেমি টেনে নিবা। আর প্রথমে 90 ডিগ্রি কোণ তৈরি করবা। 90 ডিগ্রি কোণটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারো, আর চাঁদার সাহায্যও নিতে পারো। এখানে এভাবে তোমরা 90 ডিগ্রি কোণটা তৈরি করে নাও, এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে এই যে বর্গক্ষেত্র দেখো, এই বাহুটার মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে কেটে দেবা, এদিকে কেটে দেবা। আবার এখানে বসে এইদিকে একটা বৃত্তচাপ, এখানে বসে এদিকে বৃত্তচাপ কাটার পরে এদিকে যোগ করবা, আর এইভাবে এদিকে যোগ করে নেবা। দেখো বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে। এখানে নামটা দিয়ে দেবা তোমরা, এই যে এম, নামটা যেভাবে দিতে পারো, MNO P, এই যে আমাদের MNOP। দেখো এই যে MNOP একটি বর্গক্ষেত্র আমরা তৈরি করে নেবো, এইভাবে সহজভাবে আমাদের হয়ে যাবে। পরে 3 নম্বর প্রশ্নটা, একটি সামুদ্রিক আঁকতে বলেছে যার একটি বাহু আর একটা বাহু দেওয়া আছে, সন্নিহিত 2টি বাহু দেওয়া থাকবে এবং একটি কোণ 60 ডিগ্রি এটা আমাদের দেওয়া থাকবে। দেখো এটা তোমরা করবা কীভাবে, এটা তোমরা সহজে করে নিতে পারবা। প্রথমে তো যে বাহুগুলি আছে দেওয়া, সেই বাহুগুলি তোমরা আগে তৈরি করে নেবা। যেরকম আমাদের এবি কত আছে, তোমরা যে স্কেলের সাহায্যে এবি 6.5 করে নেবা। আর বিসি তোমাদের কত আছে 5.5, এই যে বিসি 5.5। তারপর একটা কোণ, এই যে কোণটা দেখো একটা তোমরা কী করবা, এদিকে যে কোনো মাপ নিয়ে একটা সহলক অংশ তোমরা এভাবে টেনে নেবা। আর 60 ডিগ্রি কোণটা বলেছে না, 60 ডিগ্রি কোণটা তোমরা তৈরি করে নিবা। সেটা চাঁদার সাহায্য করতে পারো, আর স্কেল পেন্সিলের সাহায্যও করতে পারো। তোমরা এইভাবে 60 ডিগ্রি কোণটা তৈরি করে নেবা। তৈরি করে তা দেখো এবার আমাদের যে কোণের নামটা ABC বলেছে, তাহলে বি এখানে নামটা হবে, এই যে মধ্যেটাই কোণ হয় বি কোণ, তাই বি কোণ হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এবার আমরা কি করব, এবার এই যে 6.5 আছে না, 6.5-এর মাপটা নিয়ে তোমরা এই যে এদিকে কেটে দিতে পারো, এদিকেও কাটতে পারো এদিকেও কাটতে পারো। 6.5টা নিয়ে ধরো আমি এদিকে কেটে দিলাম, এই যে দেখো। এবার এই যে 5.5-এর মাপটা নিয়ে তোমরা এদিকে কেটে দেবা, এই যে এদিকে কেটে দেবা। এবার 5.5-এর মাপটা নিয়ে 5.5-এর মাপটা নিয়ে আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দেবা। এই যে মানে এই মাপটা এদিকে তৈরি হবে, সামুদ্রিকের বিপরীত বাহু সমান হবে। আবার 6.5-এর মাপটা নিবা কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে এখানে বসাবা, এখানে বসিয়ে তোমরা এদিকে কেটে দেবা এইভাবে করে।
আর এইভাবে যোগ করে দেবা, দেখো তোমাদের সামান্তরিক তৈরি হয়ে যাবে আমাদের। এই যে সামান্তরিক বি হয়েছে, তো তাহলে এটা এ বি, আমাদের এখানে নামটা যে এ বি, আচ্ছা নামটা আমাদের একটু মিস্টেক হচ্ছে, তাহলে এখানে 6.5 আছে, এটার নাম হবে এ বি। এ বি এটা আমরা দিয়ে দেবো সি, এ বি এটা আমাদের সি বিন্দু হবে, এটা আমাদের ডি বিন্দু হবে। এই যে দেখো এ বি সি, আর বিসি আমাদের বলেছে 5.5, এটা আমরা 5.5 নিয়েছি, আর এ বি বলেছিল 6.5। দেখো যেভাবে প্রশ্ন বলেছে সেভাবেই তৈরি হয়েছে। নামটা দেখো, নামটা কিন্তু একটু বুদ্ধি করে দিতে হবে। এ বি সি ডি, এটা বি কোণ যখন হয়ে গেছে তাহলে এখানে এ দিয়ে দাও তোমরা, আমাদের এ বিটা 6.5 হয়ে যাবে তৈরি, এটাই আমরা মাপটা নিয়েছিলাম। তাহলে এ বি সি ডি আমাদের সামান্তরিক তৈরি হয়ে গেছে যেভাবে বলেছিল। তা আমরা দেখো এখানে কিন্তু 1 নম্বর স্কুলের বইয়ের বাইরের বড় প্রশ্নগুলো আমরা কিন্তু করিয়ে দিলাম 1 নম্বর স্কুলের। এবার আমরা 2 নম্বর স্কুলে চলে যাব। 2 নম্বর স্কুলের বইয়ের বাইরের অঙ্কগুলো তোমাদের করাবো। 2 নম্বর স্কুল দেখো যে তোমাদের আছে 165 পাতায় অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিয়েছি 1-এর 2-এর। এবার 3 থেকে বড় প্রশ্ন। তো বড় প্রশ্ন দেখো বইয়ের বাইরের প্রশ্ন আমরা এখানে দেখব। এখানে বইয়ের বাইরের প্রশ্ন আমাদের কত নম্বর আছে, তো 4-এর যে 1 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, এগুলো তো 3-এরগুলো সব বই থেকেই তোমরা কমন পেয়ে যাবা। আর 4-এর 1-এর প্রশ্নটা, ওকে। আচ্ছা কোনো প্রশ্ন যদি ছাড়া পড়ে যায় আমার, যে বইয়ের বাইরে থেকে আছে ছাড়া পড়ে গেছে, তোমরা কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু দেখেছি যে এগুলো বইয়ের মধ্যে অঙ্কগুলো আছে, আর বইয়ের বাইরের অঙ্কগুলো এই যে আমাদের 4-এর 1 নম্বরটা, এটা বইয়ের সঙ্গে মিল নাই, বইতে নাই অঙ্কটা, ওকে। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করে দেখাবো সংখ্যা রেখার সাহায্যে। এদের মান নির্ণয় করতে বলেছে, খুব ভালো প্রশ্ন আছে এটাও। দেখো 4-এর 1-এরটা আমরা কীভাবে করাবো। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, দেখো এখানে যে আছে না, যারা আছে ওদেরকে টুকে নাও। +2 আছে, -4 আছে, -8 আছে, এটা তো আমাদের এখানে প্লাস মান দরকার সংখ্যা রেখার সাহায্যে তৈরি করতে গেলে। তাহলে আমরা করবো কি, লক্ষ্য করো, এই যে +2, এটা প্লাস যদি করি তাহলে এই চিহ্ন পাল্টালে এই চিহ্ন পাল্টাতে হবে, এটা +4 হয়ে যাবে আমাদের। এখানেও প্লাস করব, তাহলে একে প্লাস করলে একেও চিহ্ন পাল্টাতে হবে, তাহলে এটা আমাদের +8 হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু হয়ে গেল। এটাকে এইভাবে সাজিয়ে নিয়ে তারপর আমরা সংখ্যা রেখা তৈরি করব। সংখ্যা রেখা তোমরা এভাবে স্কেলের সাহায্যে নিয়ে একটা বড় করে একটা সরলরেখা টেনে নেবা। ধরো এখানে আমাদের 0, এখন দেখো কতগুলি আমাদের প্লাসগুলো বেশি আছে, তাহলে 0 থেকে প্লাসের ঘরগুলোতে যেতে হবে। এখানে 1, এখানে 2, এখানে 3, 4, 5, কত যাবা দেখো, টোটাল 14 যাও, মানে 8, 4, 12, 12, 2, 14 আছে। তাহলে এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, 10, 11, 12, 13, 14, একটা আমরা বেশি নিয়ে নিলাম 15, ওকে। আর এইদিকে তো -1, -2, মাইনাসগুলো তো হবে না, যার জন্য মাইনাসগুলো কম নিলাম। আচ্ছা এবার দেখো কীভাবে সংখ্যা রেখার সাহায্যে এদের মানটা তৈরি করবা। দেখো এইভাবে যোগ করে নিলে পরে উত্তরটা করলে পরে কিন্তু নাম্বার দিবে না, এই সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে এদের মানটা, কারণ এর মানটা তো 14, আমরা তো পাবো অ্যান্সার 14 পাবো, তাই না? তো 14 আসছে কী করে সেটা কিন্তু এখান থেকে দেখাতে হবে। তার জন্য তোমরা প্রথমে শূন্যটাকে এভাবে একটু বড় করে নাও। এবার দেখো +2, দেখো এটা রেলগাড়ি, মানে রেলগাড়ি যেভাবে অঙ্ক, রেলগাড়ির অঙ্ক। +2, তাহলে গাড়ি শুরু হচ্ছে এখান থেকে, 2 ঘর যাবে এখান থেকে শুরু, 2 হচ্ছে এখানে, এটাকে বড় করে নাও, যে 2টাকে বড় করে নিলাম। তাহলে গাড়ি এখান থেকে শুরু করলো, গাড়ি এই 2-এর কাছে এসে থামলো, হয়েছে +2 মানে ডান দিকে যাবে, আর মাইনাস থাকলে বাঁ দিকে যাবে, ওকে। আর এর মধ্যে কিন্তু প্লাস দরকার, প্লাস না থাকে, দেখো মাইনাস ছিল তো প্লাস করে নিলাম, আর প্লাস করলে চিহ্ন পাল্টাতে হবে, এভাবে কিন্তু চেঞ্জ করে নিতে হবে, ওকে। আচ্ছা এখানে দেখো গাড়ি এখান থেকে শুরু করে এখানে আছে গাড়ি, এই যে আবার 4-এর কাছে যাবে, +4 মানে ডান দিকে যাবে। আবার এখান থেকে 4 ঘর, এই যে +4 আছে না, তাহলে এই জায়গা থেকে 4 ঘর, তো 4 ঘর যাও, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে 4 ঘর। তাহলে এটাকে তোমরা একটু বড় করে নাও এভাবে, ঠিক আছে, বড় করে নেবা। তা গাড়ি এখানে থেমেছিল, গাড়ি আবার এখান থেকে যাত্রা শুরু করবে, এই যে আমাদের রেলগাড়ি, এই যে এখানে এসে আবার থামলো, ওকে। আবার দেখো এখান থেকে আবার 8 ঘর যাবে, ডান দিকে 8 ঘর যাবে, প্লাস মানে ডান দিকে, তাহলে 8 ঘর গুনে নাও এখান থেকে 8 ঘর গুনো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, দেখো এই 14-এর কাছে আসবে। তাহলে এটাকে তোমরা একটু বড় করে নাও এই যেভাবে। তা গাড়ি এখানে থেমেছিল, আবার গাড়ি এখান থেকে শুরু করবে, তাহলে এই যে গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি, এখানে গাড়ি থেমে গেলো, গাড়ি এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে থামছে, আবার এখানে থামছে, আবার থামছে, এই যে আমাদের ভাগ আছে, ঠিক আছে। এভাবে গাড়ি এখান থেকে বাড়ি শুরু করলো যাত্রা, এখান থেকে শেষ করলো এখানে। তা দেখো শুরুটা দেখবো আমরা, দেখো মানটা কী করে পাবো অ্যান্সারটা, শুরু এবং শেষ কোথায় গেছে, শেষ কিন্তু এখানে এসেছে,
শুরু শেষ মিলে কতটা দূর, দেখো 0 থেকে 14, এটা +14, এই দেখো তাহলে এর মানটা আমরা পেয়ে যাবো +14। এই সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগটা দেখাবো যে গাড়ি শুরু করেছে আর শেষ করেছে। শুরু আর শেষ দেখতে হয়, কতগুলো ঘোরা আছে 14টাই, যে শুরু করে দেখো গুণ কত আছে নাম্বার 14 + 14, এটা কিন্তু প্লাস দিতে পারো, আমি প্লাস দিইনি, ঠিক আছে, এগুলো প্লাস আছে, সব মানগুলো এগুলো প্লাস আছে, প্লাস কিন্তু না দিলেও প্লাস আমরা জানি। ওকে, এই যে +14 আমাদের অ্যান্সার। তো এইভাবে সংখ্যা রেখার সাহায্যে আমাদের মানটা বের করে নিতে হবে। চলো আমরা চলে যাবো, তারপরে দেখবো যে কোনটা আমাদের বইয়ের বাইরে থেকে আছে। এবার এখানে যে লক্ষ্য করি বইয়ের বাইরে থেকে প্রশ্ন, এটা আমাদের দেখো এই 5-এর 1 নম্বর অঙ্কটা, 1 নম্বরটাও আছে, 2 নম্বরটাও আছে, তারপরে যে 9গুলো আছে আমাদের। চলো আমরা 5-এর 1 নম্বরটা আগে করাই, এটা বইয়ের বাইরে থেকেই আছে অঙ্কটা। তো এখানে সরল করতে বলেছে 5-এর 1 নম্বরটা, দেখো তো এখানে আমাদের আছে -3/4 xy² গুণিত 12/7, আচ্ছা বন্ধনী দিচ্ছে না, যেহেতু গুণ আছে না বন্ধনী তুলে দিচ্ছি আমি, 12/7 s²y² গুণিত আচ্ছা 21/3, আচ্ছা এক্সের পাওয়ার এখানে -3 আছে আর ওয়াইয়ের পাওয়ারে -4 আছে, এটা লক্ষ্য করবা। চলো আমরা এখন কী করবো, উপনিচ কাটাকাটি করো। দেখো এখানে এই যে 7 × 3 = 21, 3 × 3 নিচে কেটে দাও, 4 × 3 = 12, দেখো আর কাটাকাটি যাবে না, নিচে আর কিছু নাই। এবার দেখো উপরে সব গুণ করে নাও। দেখো চিহ্ন লক্ষ্য করো, চিহ্ন কিন্তু এখানে আমাদের মাইনাস আছে, এক জায়গায় মাইনাস ছিল চিহ্ন, তাহলে চিহ্ন কিন্তু আমাদের শুধু মাইনাস থাকবে, এই চিহ্ন পাওয়ার আছে লক্ষ্য করো, এইদিকে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস এখানে। আচ্ছা -3 আর 3 গুণ করে নাও, 3 × 3 = 9। এক্স দেখো কটা আছে, এখানে এক্স কটা 2টো, আর এখানে কটা 3টা, মানে এখানে 2টা আর 3টা, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এক্স এক্স মিলে গেছে না, 2টা এক্স আর 1টা এক্স, 3টা এক্স, মানে এই যে এখানে এক্সের পাওয়ারে 2 আর এই পাওয়ার এখানে 1 আছে, কিছু না থাকলে 3 দিয়ে দেবো। আর এই যে এখানে পাওয়ারটা আছে এক্সের পাওয়ারে -3, এটাকে আমরা পাশে বসালাম। আচ্ছা এখানে দেখো ওয়াই, দেখো ওয়াই এখানে 2টা ওয়াই, তাহলে ওয়াইয়ের পাওয়ারে 4 দিয়ে দাও, ঠিক আছে। এই যে দেখো মূল সংখ্যার সমান, তো পাওয়ার যোগ হবে, 2 আর 2 4, ওয়াই রেখে এই 4, আর এখানে গুণ দিয়ে এই যে y⁴ -4 এর পাশাপাশি রাখলাম। ওকে, দেখো মাইনাসগুলো কীভাবে করব। এবার দেখো মূল সংখ্যার সমান, তাহলে এক্স রেখে দিয়ে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করো, এই যে যোগ। একইভাবে এখানে ওয়াই রেখে, একটা ওয়াই রেখে পাওয়ার আমরা যোগ করে নিব, যোগ করছে দেখো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা, এই যে মাইনাস আছে বলে বন্ধনী আকারে রাখলাম। আচ্ছা তাহলে এখানে -9, এবার দেখো তো এক্সের পাওয়ারে 3, এই যে প্লাস মাইনাস এটা কিন্তু -3 হয়ে যাবে, ওয়াইয়ের পাওয়ারে 4, এখানেও দেখো প্লাস মাইনাসে -4 হয়ে যাবে, তাহলে -9, এটা 3 3 কেটে দাও, তাহলে এই যে কেটে গেল না, এভাবে কেটে গেলে কিন্তু 0 হয়, +3 -3 কেটে গেল 0, তো পাওয়ারে 0। একইভাবে এখানে দেখো +4 -4 কেটে গেল, তাহলে ওয়াইয়ের পাওয়ারে 0। আচ্ছা তোমরা এখানে মনে রাখবা যে পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেই মানটা 1 হয়ে যাবে, দেখো এই মানটা 1 হয়ে গেলো। একইভাবে পাওয়ারে 0, তো মানটা 1 হয়ে যাবে, তাহলে এটা দেখো গুণ করে তোমরা -9 পেয়ে যাবা, তাহলে -9 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা চলে আসবো এই যে 5-এর, এই যে 5-এর দেখে অঙ্কগুলো করাচ্ছি, 5-এর 2 নম্বরটা, এটা কিন্তু বইয়ের বাইরে থেকে আছে এবং ভালো অঙ্ক। ওকে চলো আমরা এখন করাবো তোমাদের 5-এর 2 নম্বরটা। দেখো 5-এর 2 নম্বরটা সমাধানটা সরলটা এইভাবে করো, লক্ষ্য করো এখানে এই যে এক্সের পাওয়ারে এ, এক্সের পাওয়ারে বি আছে না, তাহলে মূল সংখ্যার সমান থাকলে এটা তো ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে না, তাহলে এখানে এক্স রেখে পাওয়ার যদি বিয়োগ করো তাহলে a - b হবে না, এই যে a আর b ছিল এখানে, একটা এক্স থেকে যাবে আর পাওয়ারটা বিয়োগ করে নেবো, এই যে a - b, আবার বাইরে পাওয়ার a + b ছিল, তাহলে পাওয়ারটা গুণ হবে, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে a + b এই যে গুণ হয়ে গেল। ওকে, এই যে দুটো পাওয়ার a - b আর বাইরের পাওয়ারটা আমরা গুণ করে দিলাম। আচ্ছা এই গুণটা এর সঙ্গে দিবা, এটা মেন গুণ আছে। একইভাবে এখানে দেখো প্রথমটা যদি বুঝতে পারো তাহলে পরেরগুলো একইভাবে তোমরা করতে পারবা। তাহলে এখানে এই যে দেখো এই যে এক্স রেখে পাওয়ার দুটো বিয়োগ b - c, মূল সংখ্যা সমান থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, ভাগের সময় এটা যে ভাগ আছে না, বাই মানে ভাগ, b + c, এই দেখো গুণিত। একইভাবে এখানে দেখো এই যে এক্সটা আমরা রেখে দেব, এখানে আমাদের c - a হয়ে যাবে, আর এটা a + c। আচ্ছা a + c কে আমরা c + aও লিখতে পারবো, a + c যা c + a তা, এটা লিখে দিলাম। আচ্ছা চলে এসে এখানে
এক্সের পাওয়ারে। দেখো এটা আমাদের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তো এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। একইভাবে এখানে সূত্র পড়বে এক্সের পাওয়ারে এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণিত এখানে একই সূত্র এক্সের পাওয়ারে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এক্স এক্স মিলে গেছে, তাহলে মূল সংখ্যা যখন সমান আছে তা পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। ঠিক আছে, এগুলো সূচকের অঙ্ক। আচ্ছা, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো পাওয়ারটি আমরা যোগ করে দিলাম। এবার দেখো পাওয়ারে তোমরা দেখো এখানে কিন্তু পাওয়ারে সরলটা হবে। দেখো প্লাস এ স্কোয়ার, এটা প্লাস কিন্তু এদিকে চিহ্ন বা দিকে চিহ্ন দেখতে হয়, তাই এ স্কোয়ারটা কিন্তু প্লাস আছে, প্লাস এ স্কোয়ার এই যে মাইনাস এ স্কোয়ার, এটার সঙ্গে এটা তোমরা কাটাতে পারবা। মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাবে। তা দেখো পাওয়ার কিন্তু সব কেটে গেছে, সব কেটে গেছে বলে এখানে তোমরা শূন্য দিয়ে দেবা। আমরা জানি পাওয়ার যদি শূন্য হয় তো মানটা 1 হয়ে যায়। দেখো এই যে আমাদের 1 অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে আমরা বড় প্রশ্ন দেখে নেব। 6-এরগুলো 7-এরগুলো সব বইয়ের আছে। তাহলে এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8-এর এই যে 2 নম্বর অঙ্কটা, এটা কিন্তু আমাদের বইয়ের বাইরে আছে। চলো এই অঙ্কটা তোমাদের করে দেখাবো। তো এখানে দেখো আমাদের 8-এর 2 নম্বর প্রশ্নটা যদি আমরা করি, তো উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তার উৎপাদকের বিশ্লেষণ সহজ হয়ে যাবে। এটা দেখো, তাহলে আমরা কী করবো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আগে লিখলাম, মাইনাস 2a মাইনাস বি এটা আমরা এটা রেখে দিলাম এদিকে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমাদের জানা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদিকে মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি ছিল। আচ্ছা, সমান সমান দেখো এখানে এ মাইনাস বি কমন যাবে, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নাও। পরে থাকে হলো এখানে এ প্লাস বি আর মাইনাস 2। দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে চলে আসবো আমরা 9-এর দাগের প্রশ্নগুলো। 9-এর 1, 2 দুটোই বইয়ের বাইরে থেকে আছে। চলো আমরা দুটোই করাবো আমরা। তাহলে 9-এর 1 নম্বরটা আগে আমরা করাবো। আচ্ছা, 9-এর 1-এর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলছে 9-এর 1-এর যে প্রশ্নটা আছে না, তার দুটি সংখ্যার একটির অপরটির 3 গুণ বলেছে। তাহলে ছোটোটির সঙ্গে 10 যোগ করলে যোগফল দ্বিতীয়টির 3/4 গুণ হয়। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো দুটি সংখ্যার একটির অপরটির 3 গুণ বলেছে। তাহলে আমরা একটি সংখ্যা ধরে নাও, মানে ছোটো সংখ্যাটি ধরি। হ্যাঁ, একটি সংখ্যা মানে ছোটো সংখ্যা, এটা একটি সংখ্যা আমরা ধরে নেব এক্স ধরে নেব। তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে, অপরটির। আচ্ছা, এখানে অপরটির 3 গুণ বলেছে, ঠিক আছে, মানে অপরটির 3 গুণ, একটি সংখ্যা অপরটির 3 গুণ। তাহলে অপরটিকে, আচ্ছা অপর সংখ্যাটি আমরা ধরে নেব। আচ্ছা, এখানে এটা কেটে দিচ্ছি আমরা। আচ্ছা, এটা আমরা ধরি অপর সংখ্যাটাই ছোটো সংখ্যা, তো অপর সংখ্যাটাকে আমরা এক ধরে নিচ্ছি। তাহলে অতএব একটি সংখ্যা হয়ে যাবে, একটি সংখ্যাটা বড় সংখ্যা, এটা হবে 3 গুণ বলতে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপর সংখ্যা যদি এক্স হয়, দেখো অপরটির 3 গুণ বলেছে, যার চেয়ে বেশি বলবে তাকে আগে ধরে নিবা। অপরটির 3 গুণ বলেছে, তাহলে অপর সংখ্যাকে এক্স ধরে নিলাম, এটা ছোটো সংখ্যা। আর একটি সংখ্যা হয়ে যাবে কত, অপরটির 3 গুণ বলেছে, তাই একটি সংখ্যা হবে 3x হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের দুটি সংখ্যা। ছোটো সংখ্যাটির সঙ্গে 10 যোগ করলে, ছোটো সংখ্যা হচ্ছে অপর সংখ্যা। তাহলে দেখো শর্তটা আমাদের, ছোটো সংখ্যাটির সঙ্গে যদি 10 যোগ করা হয়, তাহলে আমাদের এই যে যোগফলটা হবে দ্বিতীয় সংখ্যাটির 3/4 গুণ। তাহলে দ্বিতীয় সংখ্যাটি ছিল কোনটা, দ্বিতীয় সংখ্যা ছিল আমাদের বড় সংখ্যাটা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাই না। তাহলে এই যে আমাদের 3x যে সংখ্যাটা ছিল, এর কত গুণ বলো, কত গুণ হয়ে যাবে আমাদের 3/4 গুণ হয়ে যাবে। মানে ছোটো সংখ্যার সঙ্গে 10 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটির, তাই না, বড় সংখ্যাটির 3/4 গুণ হবে। এই যে 3/4 গুণ, 3/4 আমরা গুণ করে দিলাম। তাহলে এই হলো আমাদের সমীকরণ গঠন, তাই না। সমীকরণ গঠন করতে হবে। তারপর গঠন করে দেখো সমাধান করে সংখ্যা দুটি আমরা বের করে নেব। চলো এখানে আমরা সমাধান করব। সমাধান দেখো, তোমাদের সমাধান খুব ভালো জিনিস, 7 থেকে শুরু হয়েছে সমাধান। আচ্ছা, এখানে আমরা গুণ করে নেব। এই যে এটা 9x হয়ে যাবে, 3 3 9, কাটাকাটিতে যাচ্ছে না। এবার 4 দিয়ে বর্গগুণ করে দাও, এই যে কোনাকুনি 4 দিয়ে দুজনকে গুণ করতে পারবা। এটা 4x প্লাস 4 10 এটা 40 হয়ে যাবে, এটা হয়ে গেল 9x। আচ্ছা, 9x বড় আছে, তো ঘুরিয়ে লিখি সমীকরণটা। দেখো আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, আগে এটা মানে দেখো ডান পক্ষকে বাম পক্ষে আর বাম পক্ষে ডান পক্ষে একবারে সবাইকে ঘুরিয়ে দিতে পারো। ঠিক আছে, ঘুরিয়ে দিলে প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই এখানে। আচ্ছা, তাহলে এখানে এক্সগুলো আমরা বাঁ দিকে করবো। এদিকে 40, এটা আমাদের বিয়োগ করে 5x হয়ে যাবে, 40 5 দিয়ে কাটাকাটি করো, 5 8 40।
তাহলে এক্সের মানটা দেখো আমরা 8 পেয়ে গেলাম। আমাদের সংখ্যা দুটি বের করতে বলেছে না, এবার সংখ্যা দুটি পেয়ে যাবো আমরা। তো অতএব সংখ্যা দুটি দেখো একটা 8 হয়ে যাবে, আর একটা 3x ছিল, তার 3 × 8, তাহলে একটা 8 আর 3 8 24। দেখো সংখ্যা দুটি আমরা কত পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম, একটা 24 পেয়ে গেলাম। এই হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন, এরপরে আমাদের যে সমাধানটা আছে, এটা বইয়ের বাইরেই সমাধানটা আছে। চলো এই সমাধানটা তোমাদের আমি করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে সমাধানটা আমরা কি করব, লক্ষ্য করো, এই যে এটা আছে না, তো এটা তোমরা এটা দেখো 1-এর সঙ্গে গুণ করে দেখো, উপরে x + 1 হয়ে যাবে, আর 2টা না নিচে দিয়ে দেবা, এভাবে সাজিয়ে নাও। একইভাবে এটা x + 2 উপরে, কারণ 1 আছে যেহেতু, আর নিচে 3 আছে। একইভাবে এটা করো x + 3 আর নিচে 4, আর এইদিকে 16 আছে। এবার ভগ্নাংশের যোগবিয়োগ করে নাও, বা টান দিবা 2 3 4, এদের যদি ভগ্নাংশের যোগবিয়োগ করো তাহলে এদের মানে হরটি লসাগু 2 3 4, এই হরের লসাগু করলে তোমরা 12 পেয়ে যাবা। আচ্ছা, এটাতে ভাগ করতে হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 পাবা, 6 দিয়ে গুণ করবো উপরে, তাহলে এখানে 6x + 6 6 প্লাস 3 দিয়ে ভাগ করো, 3 4 12 4, 4 দিয়ে গুণ করো 4x + 4 দিয়ে 8। এবার 4 দিয়ে ভাগ করো, 4 3 12 3, ঠিক আছে, এটা 3, তাহলে 3 দিয়ে গুণ করো 3x + 3 3 9, দেখো 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এভাবে পেয়ে যাবে তোমরা। আচ্ছা, এবার দেখো তো এখানে 6x 4x 3x, এদের যদি যোগ করা হয়, যোগ করে তোমরা কিন্তু 13x পেয়ে যাবা। 6 8 9, এদেরকে যে যোগ করো, এদের যোগ করে তোমরা কিন্তু 23 পেয়ে যাবা। সংখ্যাগুলো যোগ করলে 23, আর যে রাশিগুলো আছে এক্সগুলো, এক্স জাতীয় রাশিগুলো যোগ করে 13x, এটা যে সদৃশ্য রাশিগুলো যোগ, এক্স আছে না যেখানে এক্স, তাদের যোগফল, আর সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যোগফল। আচ্ছা, এখানে আমাদের 16 ছিল, আর এখানে নিচে 12 আছে, এইদিকে আমাদের 16 আছে। এখন বর্গগুণ করে নাও, দেখো 13x প্লাস এদিকে 23, আর এই যে দেখো 12 আর 16, এই যে 12 আর 16 গুণ করে নেবা, মানে 16 × 12, তাহলে এখানে 13x প্লাস 23, আর এদিকে 16 12 তোমাদের গুণ করতে হবে, 16 12 গুণ করবা, গুণ করে তোমরা পেয়ে যাবা 192 পেয়ে যাবা। এখন 13x রেখে দিলাম, 192, 23টা এদিকে বিয়োগ হয়ে যাবে, 13x 192 থেকে 23 এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে কিন্তু তোমরা 169 পেয়ে যাবা। বিয়োগ তোমরা জানো, ঠিক আছে, এটা বিয়োগ করে 169 পাবা। 13 দিয়ে 169 ভাগ করবা, এটা পাবা 13 পেয়ে যাবা, ঠিক আছে। এই যে 13 দিয়ে কাটাকাটি করবা, এই যে 13কে 13, 3 চলে আসলো 39, 13 দিয়ে 39, দেখো 13 দিয়ে ভাগ করে 13 পেয়ে যাবা। তাহলে আমরা এক্সের মানটা দেখো কত পেয়ে গেলাম, এক্সের মানটা 13 পেয়ে গেলাম। এই যে সমাধান করতে বলেছে এক্সের মান পাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো সমাধানের অ্যান্সারটা 13 হয়ে গেল। 10-এর যে দেখো 10-এরগুলো আমাদের কি আছে, 10-এর অঙ্কগুলো সব বই থেকে এগুলো পেয়ে যাবো, আমি দেখেছি বই থেকে অঙ্কগুলো আছে। যদি তোমাদের মনে হয় যে বইয়ের বাইরে আছে, যে বইয়ের বাইরের অঙ্ক আমি ছেড়ে দিয়েছি, তা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। ওকে, তাহলে এই ছিল দেখো আমাদের 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুলের যে বইয়ের বাইরে থেকে বড় প্রশ্নগুলো তোমাদের করে দিলাম। তোমরা কমেন্ট করছিলে, তোমরা চাইছিলে বড় প্রশ্নগুলো, দেখো বড় প্রশ্নগুলো সমাধান কিন্তু শুরু হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, পার্ট বাই পার্ট বড় প্রশ্নগুলো ক্লাস আসবে, তার মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।